আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের মূল বইয়ের 15 এবং 16 নম্বর অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। আমাদের 15 নম্বর অঙ্কে বলছে রদ্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। নিয়ে তিনি মোট 9,900 টাকা মুনাফা দিয়েছে। মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, এই যে দুই জায়গা থেকে সে টাকা নিয়েছে, এক জায়গা থেকে 3 বছরের জন্য 10,000 টাকা, আর এক জায়গা থেকে বা ব্যাংক থেকে আর একবার 4 বছরের জন্য 15,000 টাকা নিয়েছে। মোট দিয়েছে 9,900 টাকা সুদ। সুদের হার নির্ণয় করতে বলছে, তার মানে দুইটা ক্ষেত্রে সুদের হার একই। এটা কিন্তু অলিখিত ভাবে আমাদের বুঝে নিতে হবে যে দুইটা ক্ষেত্রেই সে যে ঋণ নিয়েছে, ঋণের যে সুদের হার ছিল, মুনাফার হার, সেটা কিন্তু একই ছিল। ওকে, তাহলে মুনাফার হারটা কত হবে সেটা আমরা একটু দেখি। তাহলে দেখো, মুনাফার হার যেহেতু আমরা জানি না, এই অঙ্কটিকে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে সূত্রের সাহায্যে, আর একটা হচ্ছে লিখিত আকারে। আমি দুইটা নিয়মই তোমাদের দেখাই দিই, তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করতে পারো। তাহলে আমরা যেহেতু জানি না যে মুনাফার হার কত, আমরা ধরে নিতে পারি একটা সংখ্যা। তাহলে ধরি মুনাফার হার ধরে নিলাম ক%। তার মানে 100 টাকায় ক টাকা হচ্ছে মুনাফা। তাহলে আমরা লিখতে পারি কি, যে 100 টাকায় 1 বছরের মুনাফা সমান সমান কি, ক টাকা। কারণ যেহেতু আমরা ক% ধরছি মুনাফার হার, তাহলে এখন আমার কাজ হচ্ছে 10,000 টাকায় 3 বছরের মুনাফা কত হয় এই হারে সেটা বের করে নেওয়া। তাহলে আমরা লিখতে পারি কি, যে 100 টাকায়, যেহেতু এখানে 3 বছর লাগবে, তাহলে 3 বছরের মুনাফা। 100 টাকায় 1 বছরের মুনাফা যা ছিল, 100 টাকায় 3 বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে, তাই না? 3 গুণ হবে। 3 গুণ 3 গুণিত ক টাকা। এখন এখানে আমার 10,000 নিয়ে আসতে হবে, তাহলে আগে 1 নিয়ে আসতে হবে যৌগিক নিয়মে। তাহলে লিখতে পারি 1 টাকায় 3 বছরের মুনাফা। দেখো, 100 টাকায় 3 বছরের মুনাফা যা ছিল, 1 টাকায় 3 বছরের মুনাফা তার চেয়ে অনেক কম হবে। কম হলে ভাগ করতে হয়। তাহলে এখানে কি হয়, 3 গুণিত ক মানে 3 ক, এই 100 ভাগ হয়ে যাবে 100 টাকা। এখন আমাদের কি বের করব, 10,000 টাকায় 3 বছরে। তাহলে লিখবো যে 10,000 টাকায় 3 বছরের মুনাফা। তাহলে দেখো, 1 টাকায় 3 বছরের মুনাফা যা ছিল, 10,000 টাকায় 3 বছরের মুনাফা তার চেয়ে অনেক বেশি হবে। বেশি হলে গুণ উপরে, তাই না? তাহলে 3 ক গুণিত 10,000 ভাগ 100। ওকে, এই 100 দুইটা শূন্য দিয়ে আমরা 10,000-এর দুইটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে কত থাকতেছে দেখো তো, 100 গুণিত 3, তার মানে 300 ক। আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। একইভাবে আমরা এই 15,000 টাকায় 4 বছরের মুনাফা কত সেটাও বের করব। তাহলে আমরা লিখতে পারি কি, যে আবার যদি ভেঙে ভেঙে লিখো, 100 টাকা 1 বছরের মুনাফা ক টাকা, দুইটা পার্ট দিয়ে, যে 100 টাকায় 1 বছরের মুনাফা সমান সমান ক টাকা। তাহলে 1 টাকায়, সরি, 100 টাকায় আমি যেহেতু 4 বছরের লাগবে, তাহলে 4 বছরের মুনাফা 4 ক টাকা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এই জন্য যেহেতু প্রথমটা আমি ব্যাখ্যা করেছি, বিশ্লেষণ করেছি, দ্বিতীয়টা আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। তাহলে 1 টাকায় 4 বছরের মুনাফা কত হবে, কম হবে 4 ক ডিভাইডেড বাই 100 টাকা। এখন আমাদের কাজ কি, 15,000 টাকায় 4 বছরের মুনাফা বেশি হবে। বেশি হলে গুণ করতে হয়। তাহলে 4 ক গুণিত 15,000 ডিভাইডেড বাই 100 টাকা। এই দুইটা শূন্য দিয়ে 15,000-এর এই দুইটা শূন্য কেটে দাও। তাহলে কত থাকে দেখো তো, 150 গুণিত 4, 4×15 = 60, 600, 600 ক। ওকে, এই দুইটা এখন সহজেই তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, 100 টাকায় 3 বছরের মুনাফা, সরি, 10,000 টাকায় 3 বছরের মুনাফা, আর 15,000 টাকা 4 বছরের মুনাফা, এই দুইটা মুনাফা মিলেই কিন্তু হয়েছিল 9,900 টাকা।
তাহলে আমরা লিখতে পারি যে 10,000 টাকায় 3 বছরের মুনাফায় যে 300 ক, আর 15,000 টাকায় 4 বছরের মুনাফা 600 ক। 300 ক আর 600 ক, এই দুইটা টাকা যোগ করলেই কিন্তু হবে 9,900 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি, প্রশ্ন মতে 300 ক যোগ 600 ক সমান সমান 9,900। যেহেতু এই দুইটার মুনাফাই কিন্তু হয়েছে 9,900 টাকা, তাহলে বা 300 আর 600 কত হয়, 900। 900 ক সমান সমান 9,900। ওকে, বা এখন ক সাথে 900 গুণ আকারে আছে, আমি ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে। তাহলে ক সমান সমান 9,900 ডিভাইডেড বাই 900। এই দুইটা শূন্য কেটে দাও, 9 দিয়ে যদি 99 কে কাটো তাহলে কি আসতেছে, 9 11 99। তাহলে অতএব ক সমান সমান কত পেয়েছি আমরা, 11। আমরা মুনাফার হার ধরেছিলাম ক পার্সেন্ট, তাহলে মুনাফার হার ক পার্সেন্ট, তার মানে 11%। তাহলে অতএব মুনাফার হার সমান সমান 11%। আশা করি তোমরা খুব ভালোভাবে অঙ্কটি বুঝতে পেরেছো। এটা ছিল তোমাদের লিখিত আকারে, যদি তুমি অঙ্কটি করতে চাও তাহলে এইভাবে করতে হবে। এখন যদি আমরা সূত্রে সাহায্য করতে চাই অঙ্কটি, তাহলে কেমন হবে সেটা একটু দেখি। ওকে, তাহলে সূত্রে সাহায্য করতে গেলে আমরা সূত্র তো জানি, সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা কি, আই সমান সমান পিএন আর। আমি লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে, যেহেতু এখানে দুইটা, তাই না, 10,000 টাকায় 3 বছরে আর 15,000 টাকায় 4 বছরে, তাহলে প্রথমটা আমরা প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয়টা আমরা রাখবো দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে আই সমান সমান পি এন আর। দেখো এখানে আই সমান সমান আমাদের নির্ণয়, মানে মুনাফাটা বের করতে হবে, তাই না, নির্ণয়। ওকে, পি সমান সমান আমাদের প্রথম ক্ষেত্রে মূলধন কত, 10,000 টাকা। এন সমান সমান প্রথম ক্ষেত্রের বছর 3, আর আর সমান সমান কি আমরা জানি না, তার মানে আর এর মান আরই থাকবে, তাই না, আর এর মানে কোনো পরিবর্তন নাই, কারণ আর এর মানটাই বের করতে বলছে, পার্সেন্টেজ কত। তাহলে এখানে যদি আমরা মান বসাই, দেখো ইন্টারেস্ট কত আসবে, দেখো তো, পির মান বসাও 10,000 গুণিত এন এর মান 3 গুণিত আর, আর মানে কি পার্সেন্ট, পার্সেন্ট মানে কি আর বাই 100, তাই না। আচ্ছা, এটা দরকার নেই তোমার, জাস্ট আর বসাই দাও। তাহলে এখানে কত আসতেছে দেখো তো, 10,000 গুণিত 3, তার মানে 30,000, 30,000 আর। এটা আমাদের প্রথম ক্ষেত্রের ইন্টারেস্ট, তাই না, তার মানে 10,000 টাকা 3 বছরের জন্য ইনভেস্ট করলে বা ব্যাংক থেকে ঋণ নিলে তোমার এত টাকা সুদ দিতে হবে। এবার আমরা আসি দ্বিতীয় ক্ষেত্রে। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে আই সমান সমান পি এন আর। এখানে তুমি যদি I1, এখানে এটা ধরো I1 P1 N1 R1 দিলে, এটা দিলে I2 P2 N2 R2। ওকে, দিতে পারো, তবে দ্বিতীয় ক্ষেত্রে লিখে এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে দেখো আই কি আমাদের নির্ণয়, আর পি কত দেখো তো, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মূলধন বা কত টাকা আমরা ঋণ নিয়েছিলাম আসল, 15,000 টাকা। এন সমান সমান বছর, কত বছরের জন্য, 4 বছরের জন্য। ওকে, এবার আমরা মানটা বসাই দিই। তাহলে আই সমান সমান পি এর মান কত, 15,000 গুণিত এন এর মান 4, আর এর মান তো নাই মানে আর। তাহলে 15 গুণিত 4, তার মানে 4 15 60, 60,000 এত। তাহলে এখন দেখো, প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট আমরা পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে ইন্টারেস্ট আমরা পেয়েছি, এই দুইটা ক্ষেত্রে ইন্টারেস্ট যোগ করেই কিন্তু আমার 9,900 টাকা হবে, তাই না। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 30,000 আর যোগ 60,000 আর সমান সমান 9,900, বা 30 আর 60 যোগ করলে কত হয় দেখো তো, 90,000। 90,000 আর সমান সমান কি, 9,900।
তাহলে 9,000 ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে, তাই না? তাহলে বা আর সমান সমান 9,900 ডিভাইডেড বাই 9,000, 90,000 সরি। ওকে, এখন তুমি যদি কাটাকাটি করো এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য কাটো, এখন যদি 9 দিয়ে কাটোছে তাহলে 9 দিয়ে কাটলে 9 11 99, আর 9 দিয়ে কাটলে 9 100 900। তাহলে দেখো তো কত থাকলো, 11/100। আমরা এই যে পার্সেন্ট লিখি, পার্সেন্ট মানে কি 1/100, তাই না? 11/100 কে আমরা দেখো তো এইভাবে লিখতে পারি না, 11 গুণিত 1/100, তাহলে 11 উপরে চলে যাবে। এটা কেন এইভাবে লিখলাম, এটা একবারেও লিখতে পারতাম যে 11%, এই পার্সেন্টটাকে আমি একটু আলাদা করে বোঝানোর জন্য। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো, অতএব আর সমান সমান 11%। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মুনাফার হার 11% আমরা দুই ভাবে নির্ণয় করলাম। এই দুইটা পদ্ধতি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন চলো আমরা পরের অঙ্কটি করি। পরের অঙ্কে আমাদের বলছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তার মানে 6 বছরে মুনাফা আসল হয়ে গেছে দ্বিগুণ, কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? মুনাফার হার কিন্তু বলে দিইনি, তার মানে একই হার মুনাফাই, মুনাফার হারটা যেটাই হোক হোক না কেন, তোমাদের বলছে যে মুনাফার হারটা কত হলে 6 বছরে যেটা দ্বিগুণ হবে, কত বছরে সেটা 3 গুণ হবে, এখানে বছর নির্ণয় করতে বলছে তোমার। ওকে, খুবই সহজ একটা অঙ্ক এটা। আমরা 16 নম্বরে, যেহেতু আমরা জানি না মুনাফা কত, সরি আসল কত, কারণ আসল যা হবে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, আর দ্বিগুণ হয়ে যাবে, কারণ আসল যে কত সেটাই তো আমরা জানি না। আমরা ধরে নিতে পারি যে কোনো একটা আসল, সেটা ক হোক পি হোক। তাহলে আমরা ধরি আসল ধরো পি টাকা, তাহলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, তার মানে কি 2p টাকা হবে। তাহলে কি লিখবো, মুনাফা আসলে দ্বিগুণ সমান সমান কি 2p টাকা, তাই না? কত টাকা, 2p টাকা। তাহলে দেখো এই 2p হচ্ছে মুনাফা আর আসল মিলে, আর আসল হচ্ছে p টাকা। তাহলে মুনাফা কত, এই মুনাফা আসল থেকে আসল বাদ দিলেই তোমরা মুনাফা পাবো। তাহলে অতএব মুনাফা সমান সমান 2p মাইনাস p টাকা সমান সমান p টাকা। ওকে, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এখন এই যে পি টাকা মুনাফা হয়েছে এটা কত বছরে বলো তো, 6 বছরে, কারণ আমাদের বলেছিল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আচ্ছা, এই কথাটা আমি একটু ছোট করে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ সমান সমান 2p। ওকে, এখন আমাদের বলছে কি কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে মুনাফা আসলে 3 গুণ হতে গেলে সে টাকার অ্যামাউন্টটা কি হবে সেটা একটু দেখি। তাহলে আমরা লিখতে পারি মুনাফা আসলে 3 গুণ সমান সমান কত, তাহলে 3p টাকা, আসলে 3 গুণ হবে, তাই না? তাহলে দেখো তো এখানে আসল তো ছিল p টাকা আর মুনাফা আসলে হয়ে গেছে 3p টাকা, তাহলে এখানে মুনাফা কত টাকা? তাহলে অতএব মুনাফা, মুনাফা 3p থেকে, এই মুনাফা আসল 3p থেকে আমি আসল টাকাটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি যেটা পাচ্ছি 2p টাকা। এই 2p টাকাই হচ্ছে মুনাফা। এই পর্যন্ত ক্লিয়ারই। এখন দেখো আমরা বলতে পারি না যে 6 বছরে যদি মুনাফা পি টাকা হয়, মানে পি টাকা, আমরা যেহেতু বছর বের করতে বলছি, পি টাকা মুনাফা হচ্ছে 6 বছরে, তাহলে 1 টাকা মুনাফা হচ্ছে কত বছরে, আর 2p টাকা মুনাফা হচ্ছে কত বছরে। এই যেটা পাবো অ্যান্সার সেটাই আমাদের নির্ণয় উত্তর, যে এত বছরেই মুনাফা আসলে 3 গুণ হবে। ওকে, তাহলে আমরা লিখবো কি, যে পি টাকা মুনাফা হয় 6 বছরে, তাহলে 1 টাকা মুনাফা হয় কত বছরে, 6/p বছরে, আর আমাদের 2p টাকা মুনাফা করতে হবে, তার মানে মুনাফা আসলে মিলে 3 গুণ করতে হবে। তাহলে এই মুনাফা কি, শুধু 2p, তাহলে 2p টাকা আমাদের কত দিনে মুনাফা হয়, 2p টাকা মুনাফা হয়
6 গুণিত 2p ডিভাইডেড বাই পি বছরে। তাহলে পি আর পি তুমি কেটে দাও, তাহলে কি থাকতেছে 6 এর সাথে 2 গুণ, তার মানে 6 দুগুণা 12 বছরে। তাহলে 12 বছরে আমাদের মুনাফা আসলে 3 গুণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এখন একটু কমন সেন্স খাটালে দেখো অঙ্কটি তোমরা আগেই বুঝতে পারবে যে যেহেতু এটি সরল মুনাফার অঙ্ক, তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আসল কিন্তু সেম থাকে, আসল বাড়বে না, বাড়বে কি মুনাফা। তাহলে দেখো মুনাফা আসলে 6 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে 3 গুণ হতে গেলে তার মানে যেই পরিমাণ মুনাফা হয়েছে 6 বছরে তার ডাবল মুনাফা হইতে হবে 3 গুণ হতে গেলে। 6 বছরে যে মুনাফা হয়েছে তার ডাবল মুনাফা হইতে গেলে আরো 6 বছর লাগবে, তাই 12 বছর। এটা কিন্তু অঙ্কটা পড়েই বোঝা যাচ্ছে। এখন আমরা জাস্ট অঙ্কটা ফর্মালিটি হিসেবে করে দেখালাম যে কিভাবে এই 12 বছর আসে। আশা করি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই অধ্যায়ের অন্য অঙ্ক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।